আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত ছাড় দেওয়া হলেও বিদ্যুতের সার্বিক মূল্য বৃদ্ধিতে বিপাকে গ্রাহক, দাম না বাড়িয়ে লুটপাট বন্ধের আহ্বান জামায়াতের। বন্ধ কারখানা চালুর পরিকল্পনায় রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের, কেন্দ্রীয় ব্যাংকের ২০,০০০ কোটি টাকার তহবিল গঠন। ভৈরবে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে পুলিশ সহ আহত ৩০, রেলপথ অবরোধে চরম ভোগান্তি। এবং ফেনীর ফুলগাজীতে এলজিইডির রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম, প্রকৌশলী ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগের তীর, তদন্তের আশ্বাস প্রশাসনের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকে 0 থেকে 50 এবং 0 থেকে 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এক বিজ্ঞপ্তিতে বাড়তি দাম প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে। এর আগে বুধবার পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ বিইআরসি, যেখানে আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম 4 টাকা 63 পয়সা থেকে বাড়িয়ে 5 টাকা 32 পয়সা নির্ধারণ করা হয়। সেই সঙ্গে প্রথম ধাপে 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5 টাকা 26 পয়সা থেকে বাড়িয়ে 6 টাকা 18 পয়সা করা হয়। এদিকে 75 ইউনিট পর্যন্ত বর্ধিত মূল্য প্রত্যাহার করা হলেও বিদ্যুতের সার্বিক মূল্য বৃদ্ধিতে চাপে পড়েছেন গ্রাহকরা। নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির শঙ্কার পাশাপাশি সংসার চালানো নিয়ে দুশ্চিন্তার কথা জানান তারা। যদিও বিশেষজ্ঞরা সরকারের সিদ্ধান্তকে যৌক্তিকই মনে করছেন। বিদ্যুৎ ব্যবহারে সাধারণ মানুষকে আরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন বিজন কুমার। মিরপুর সেনপাড়ার বাসিন্দা ফারজানা আক্তার রিতা বিদ্যুৎ থাকার পরও দুপুরের রান্নার কাজ করছেন বাতি নিভিয়ে। বিদ্যুতের দাম বাড়ার ঘোষণার পর থেকেই চিন্তার ভাঁজ পড়েছে তার কপালে। তাই বাড়তি খরচ সামাল দিতে কষ্ট হলেও মেনে নিচ্ছেন পরিস্থিতি। বিদ্যুতের দাম যেভাবে বাড়ছে সেই জন্য আমরা এই অন্ধকারের ভিতরে কাজ করতে হচ্ছে। আর ফ্যানটা যা চালাচ্ছি সেটা মনে করেন বাঁচার তাগিদে ফ্যানটা চালাচ্ছি, না পারতে ওটাও আমরা বন্ধ রাখি। রিতার মতো অনেকেই হতাশ সরকারের এমন সিদ্ধান্তে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সামলাতেই যেখানে হিমশিম অবস্থা, সেখানে বিদ্যুতের বাড়তি দাম যেন গোদের উপর বিস্ফোরা। বিদ্যুতের দাম বেড়েছে, এটা তো কি বলবো আর। সব জিনিসের দাম তো বেশি, এদের জ্বালাই আমরা বাঁচি না। তার ভিতরে যদি আবার বিদ্যুতের দাম বাড়ানো হয় তাহলে এটা তো সাধারণ জনগণের জন্য অনেক বড় একটা ধাক্কা। কারো কারো শঙ্কা, বিদ্যুতের মূল্য বৃদ্ধিকে ঢাল করে লাগামহীন হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এমন বাস্তবতায় সংসারের খরচ সামাল দিতে নতুন করে হিসাব করছেন নিম্ন ও মধ্যবিত্তরা। বাংলাদেশে তো কোনো কিছুর দাম বাড়লে সব কিছুর দাম বাড়ে যায়, ওটার সাথে এটা সংশ্লিষ্টতা না থাকলেও ওটার উসুলে দাম বাড়াইয়া দেয়। বিদ্যুতের জ্বালানি বাড়াইছে না, এখন বাসার যদি ৬,০০০ টাকা হয়ে যায়, যে ইনকাম করবে তার কিন্তু এই যন্ত্রণাটা বোধ করবে। আমাদের জীবনযাত্রার যে হিসাব মাসিক এটাও বাড়বে। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন বিদ্যুতের ভর্তুকির চাপ কমাতেই এমন সিদ্ধান্তের পথে হেঁটেছে সরকার। বর্তমান বাস্তবতায় যার বিকল্পও নেই। প্রত্যেক বছর এটার ভর্তুকিটা চলছে। এলএনজি এখন বেশি দামে কিনতে হচ্ছে, কয়লাও একটু বেশি দামে, তো এখন আর পাচ্ছে না তারা। পাশাপাশি সাধারণ মানুষকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তারা। সাশ্রয়ী হতে হবে, দক্ষ যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। সরকারি তো বেতন বাড়ছে, প্রাইভেট সেক্টরকেও বেতন বাড়াবার একটা আমাদের সুযোগ থাকবে। বুধবার বিইআরসি বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85%, গ্রাহক পর্যায়ে 16.68% এবং সঞ্চালন চার্জ 23.96% বাড়ানো হয়েছে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। বিদ্যুতের দাম না বাড়িয়ে এ খাতে লুটপাট বন্ধের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে একথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তা না হলে সরকারকে জনবিক্ষোভের মুখে পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, সিন্ডিকেট তৈরি করে লুটপাটের বাজার বসিয়েছে সরকার। আপনি একটা সিলিন্ডার গ্যাসের দাম 6 থেকে 700 টাকা বাড়িয়েছেন, দিন যেতে না যেতেই আবার বিদ্যুতের দাম
আপনি প্রায় 20% বৃদ্ধি করেছেন গ্রাহক পর্যায়ে। যেমনি আপনি ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, এশিয়ার বৃহত্তম ব্যাংক, আগে সালম গ্রুপ লুটপাট করে খেয়েছে, এখন আপনারা তাদের ঘরে উঠে লুটপাট করতে চান, সেদিকেই মনোযোগ, জনগণের দিকে আপনার কোনো মনোযোগ নেই। দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চট্টগ্রামে তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা মহানগর জামায়াতে ইসলামী। জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরে বিক্ষোভ মিছিল করেছে। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। বিকেলে রাজশাহী নগরীর সাহেব বাজার 0 পয়েন্ট এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল হয়েছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। বন্ধ অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই দেশজুড়ে রোড শো আয়োজনের উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে চলতি মাসের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সরকারি কারখানাগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা ও পুনরায় চালুর সম্ভাবনা এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার কৌশল নিয়ে আলোচনা হয়। দীর্ঘদিন ধরে বন্ধ কিংবা মূলধন সংকটে উৎপাদন ও সেবা দিতে পারছে না এমন শিল্প ও সেবা প্রতিষ্ঠান আবার সচল করতে 20,000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক অর্থায়ন স্কিম নামে চালু হয় তহবিলের মাধ্যমে সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোকে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে। বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। সেই অনুযায়ী স্কিমটির আকার 20,000 কোটি টাকা এবং এটি বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত হবে। এই স্কিমের আওতায় জাতীয় শিল্প নীতিমালা অনুযায়ী বৃহৎ শিল্প ও সেবা খাতের এমন প্রতিষ্ঠান ঋণ সুবিধা পাবে। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। প্রকারভেদে কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। এতে বাড়তি খরচের চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে কিছুটা স্বস্তি মিলেছে ডিম ও মুরগির বাজারে। একই সময়ের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম কমেছে 10 টাকা। এছাড়া ব্রয়লার ও সোনালী মুরগির দামও কেজিতে কমেছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, কোরবানি ঈদের পর বাজার চিত্র কেমন দেখছেন? নিত্যপণ্যের দাম পরিস্থিতি কেমন জানাবেন? বর্তমানে রয়েছে রাজধানীর যে কারওয়ান বাজার, এবং কারওয়ান বাজারে আসলে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবই হয়, এবং এই বাজারটিতে সাধারণ মানুষের আস্থা অনেকটাই বেশি, এবং আপনার হলো যে প্রত্যেকটি সবজির দাম আসলে কম পান। কিন্তু এই চিত্র থেকে একেবারে সরে এসেছে আপনার হলো যে এই চিত্রটা থেকে কিন্তু একেবারে সরে এসেছে কারওয়ান বাজার, এবং ঊর্ধ্বগতির বাজার মূল্যে লাগামহীন হয়ে উঠেছে প্রত্যেকটি সবজির দাম, এবং প্রকারভেদে প্রায় 10 টাকা পর্যন্ত বেড়েছে, এবং কিছু কিছু সবজিতে আবার এই বাড়তি মূল্যটা আরও অনেক বেশি। এবং আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, এবং যারা ক্রেতা আছে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, এবং এই দুই শ্রেণীর লোকের ভিতরে আপনার হলো যে একদিকে যেমন ক্রেতাদের অভিযোগ রয়েছে, অন্যদিকে কিন্তু দাবিও রয়েছে। আপনার হলো যে বিক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু বাড়তি মূল্যের কারণ হিসেবে তারা কিন্তু দাবিও করেছেন। বেশ কিছু কারণ তারা জানান দিচ্ছেন, এবং ঈদের পরবর্তী সময়ে বাজারে চাহিদা বেশি থাকায় প্রত্যেকটি সবজির দাম বেড়েছে, এবং ক্রেতারা যারা বলছেন তারা কিন্তু বলছেন যে 30 টাকার মধ্যে কোনো সবজি বাজারে বিক্রি হচ্ছে না, এবং প্রত্যেকটি সবজি 40 থেকে 50 এবং প্রকারভেদে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে কিছুটা স্বস্তি মিলেছে ডিম এবং মুরগির বাজারে, এবং মুরগিতে প্রকারভেদে
আপনার হলো যে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে মুরগির বাজার, ব্রয়লার, পাকিস্তানি এই সমস্ত মুরগিগুলোতে। এবং অন্যদিকে ডিমের যে বাজারটি রয়েছে সেখানে প্রায় ডজনে প্রায় 10 টাকা করে কমে এসেছে। আমি যদি সাইফুল আপনাকে একটু দামগুলো একটু জানানোর চেষ্টা করি, তাহলে বলবো যে বর্তমান বাজারে বরবটি 40 থেকে 50 টাকা, যেটি 60 টাকা ছিল। ঝিঙ্গা 40 থেকে 50 টাকা, যেটি 30 টাকা ছিল। কাঁকরোল 50 থেকে 60 টাকা, যেটি 40 থেকে 50 টাকা ছিল। বেগুন 80 থেকে 70 টাকা, যেটি 50 থেকে 60 টাকা ছিল। এবং কাঁচামরিচ 60 থেকে 80 টাকা, প্রায় একই রকম বাজার, একই রকম ছিল। তবে ডিমের বাজারে আমি যেটি বলছিলাম আপনাকে যে 10 টাকা প্রায় কমেছে, এবং এই বাজারটিতে স্বস্তির কারণে মানুষের আমিষের যে চাহিদা সেটি কিন্তু পূরণ হবে এমনটাই প্রত্যাশা করছেন। রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল বাজারের সর্বশেষ। সাইফুল। ধন্যবাদ বিজন। কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 8 পুলিশ সদস্য সহ অন্তত 30 জন আহত হয়েছেন। সংঘর্ষকারীরা ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম দখল করে স্টেশন মাস্টারের রুম সহ কয়েকটি কক্ষে ভাঙচুর চালায়। এই ঘটনায় ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ রেলপথে 6 ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ঘটনার সূত্রপাত হয় 15 দিন আগের একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে। খেলায় দুই গ্রামবাসীর মাঝে ঝগড়া বাঁধে। তার জেরেই গতকাল রাতে জগন্নাথপুরের সোহেল মিয়ার ছেলে লিয়ামকে পঞ্চবটির ছেলেরা হামলা করে আহত করে। আহত করার খবর জগন্নাথপুর এলাকায় ছড়িয়ে পড়লে ভৈরব রেল স্টেশনে 1 ও 2 নং প্ল্যাটফর্ম দখল করে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণার জন্য 7 জুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই দিন ধার্য করেন। মামলার 2 আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত ইমদাদুল হক খানের প্রতিবেদনে। চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ হত্যা মামলার যুক্তিতর্ক শুনানিতে বৃহস্পতিবার সকালে 2 আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে আদালতে তোলা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানি পরবর্তী ব্রিফিংয়ে রামিসা হত্যা মামলার বিশেষ পিপি আজিজুর রহমান দুলু জানান, যুক্তিতর্কে অভিযোগ প্রমাণে সমর্থ হয়েছেন তারা। চার্জে গঠিত অপরাধের প্রমাণের জন্য প্রয়োজনীয় সাক্ষ্য উপস্থাপিত হয়েছে। ঘটনার যে চেইন অফ ফ্যাক্টস নিরঙ্কুশভাবে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে আমরা উপস্থাপিত করেছি। মামলায় তৃতীয় ব্যক্তির সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে দুলু বলেন, একজন আসামি গ্রেপ্তার হলে 4 জায়গায় কথা বলার সুযোগ পান। তার বাইরের বক্তব্য অগ্রহণযোগ্য। কোনো কুচক্রী মহল আসামিকে ডলারের নাম বলার পরামর্শ দিয়েছেন। মোট 4টি জায়গায় কথা বলার স্কোপ থাকে। 164 কনফেশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। সকল ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানোর সময় আসামি যে ডলার শব্দটি ব্যক্তি হিসাবে বলেছে, এটা হয়তো জেলখানায় থাকার কারণে কোনো কুচক্র বা কুচক্রী ব্যক্তি যিনি জেলখানায় তাকে বুদ্ধি দিয়েছেন সেটা দিতে পারেন, এবং তার ফলে এটা বলতে পারেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রোববার মামলা রায়ের জন্য দিন ধার্য করেন। সেখানে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা জানায় রাষ্ট্রপক্ষ। ইতোমধ্যে রেকর্ডকৃত সাক্ষ্য ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমরা এর সিভিয়ার পানিশমেন্ট চাই। সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড চাই। এদিকে রাষ্ট্রনিযুক্ত আসামিদের আইনজীবী বলেন, আসামিরা দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন, সেজন্য সোহেলের যাবজ্জীবন ও স্বপ্নার 7 বছর সাজা চেয়েছেন তিনি। গতকালকে বিজ্ঞ আদালতে সে বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক। মামলার বিচার কাজ দ্রুত শেষ করতে আসামিদের পক্ষে রাষ্ট্রই তাকে নিয়োগ দিয়েছে বলে জানান আইনজীবী মুশাক আলী মোল্লা। ফৌজদারি বিচার ব্যবস্থায় বলা আছে আসামি যদি আইনজীবী না থাকে তাহলে সরকারকে একজন আইনজীবী দিতে হবে। সেই হিসাবে বাংলাদেশ সরকার আমাকে এই আসামিদের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক কোনো যদি বক্তব্য থাকে আসামিদের, সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করার জন্য আমাকে নিয়োগ প্রদান করে। ইমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। নির্মাণের 4 দশক পরেও অকেজো কুষ্টিয়ার খোকসা উপকারাগার। এখনও দেখা মেলেনি কোনো কয়েদির। অযত্ন আর অবহেলায় মুখ থুবড়ে পড়ে আছে। 80-র দশকে তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের সময়কালে নির্মিত স্থাপনাটি এখন মাদকসেবীদের আখড়া। স্থানীয়দের দাবি, সঠিক পরিকল্পনা নিয়ে এটিকে জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করার। পার্থ সারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার।
কুষ্টিয়ার খোকসা উপজেলার পাতেলডাঙ্গি গ্রামের মাঠপাড়া এলাকা। বিস্তীর্ণ এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে সুউচ্চ প্রাচীর। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি কারাগার। ৮০ দশকে প্রায় ১২.৫ একর জমির উপর নির্মিত খোকসা কারাগারটি এখন শুধুই কালের সাক্ষী। অপরাধীদের থাকার জায়গায় ৪৬ বছরেও মেলেনি কয়েদিদের দেখা। প্রশাসনিক জটিলতা আর সঠিক পরিকল্পনার অভাবে ৪ দশক বন্দিশূন্য বিশাল স্থাপনা। রক্ষণাবেক্ষণের অভাবে কারাগারটি রূপ নিয়েছে পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে। স্থানীয়দের অভিযোগ, রাত নামলেই এখানে বসে মাদকের আড্ডা। ভবনের গ্রিল, দরজা, জানালা সহ চুরি হয়ে গেছে মূল্যবান সরকারি সম্পদ। দেয়ালগুলোতে ধরেছে ফাটল। দীর্ঘদিন যাবত অবস্থায় পড়ে আছে। আমরা জন্মের পর থেকে এভাবেই দেখতেছি, এভাবে পড়েই আছে, ভিতরে একটা লোক থাকে। জেলখানা তৈরি হয়েছিল এরশাদের টাইমে, কিন্তু চালু হয় নাই। এর অবস্থা খারাপ, ভাঙি চুরে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। আমরা খাই, এটাই বড়ি বড়ি খাই, আবার এইসব এটা খায়। চালু হয়েছিল না কোনোদিনও, ওই আমবাই রয়েছে। এই জেলখানাটা চালু হলে আমাদের আশেপাশেও অনেক উন্নয়ন হবে। এই জায়গাটা আসামি কোনোদিন আমরা দেখি নাই। আমরা চাই যে জিনিসটা অতিবাহিত সরকারের যদি চালু করতে ভালো হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে নতুন সিদ্ধান্ত আসলেই দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান প্রশাসন ও জেলা সমাজসেবা কর্মকর্তারা। অনেক বছর ধরে একটা প্রতিষ্ঠান পরিত্যক্ত অবস্থায় আছে, যথোপযুক্তভাবে ব্যবহৃত হয় অথবা সেটি বিকল্প অন্য কোনো কাজে ব্যবহার করা যায় কিনা সেই বিষয়ে আমি অবশ্যই পরামর্শ নেব এবং সেটি অবশ্যই দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা। ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে এটা আমাদের এন্ডে না, এটা মন্ত্রী পরিষদের যে সিদ্ধান্ত হবে সেটাই। যতদিন ওইরূপ সিদ্ধান্ত না আসছে, এটা আসলে একদম সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। আমাদের এন্ডে এইটার কোনো সিদ্ধান্ত নেই। বিপুল সরকারি অর্থের অপচয় রোধে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে স্থাপনাটি দ্রুত জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করার দাবি স্থানীয়দের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। ফেনীর ফুলগাজী উপজেলায় এলজিইডির কয়েকটি রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন অন্তত ৪০টি রাস্তার কাজে নয়ছয় হয়েছে, যেখানে প্রকৌশলী এবং ঠিকাদারের যোগসাজশ রয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর তদন্ত করার কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ফেনীর ফুলগাজী উপজেলায় রাস্তার পরিমাণ 450 কিলোমিটার, যার মধ্যে বেশিরভাগই পাকা রাস্তা। 2024-25 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর মধ্যে 61টি মেরামত করা জরুরি হলেও চলতি বছরে 40টি মেরামত করা হয়। এর মধ্যেও কিছু রাস্তার কাজ এখনও চলমান। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের গাফেলতিতে কোটি টাকা ব্যয়ে নির্মিত এইসব রাস্তা এখনই ভাঙতে শুরু করেছে। তারা বলছে প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে চলছে এইসব অনিয়ম। রাস্তাটার পর্যায়ক্রমে কাজ হয় না, যারা কাজ করে এরা কাজের উপরে 2 নম্বর করে। এই রাস্তাটা অনেকদিন পর্যন্ত এই অবস্থা চলে। আমরা গাড়ি ঘোড়া চালাতে বহুত সমস্যা, গাড়ির সমস্যা, অনেক ভাঙ্গাচুরা, আমাদের গাড়ি ঘোড়া নিয়ে আসতে চলাচল করতে অনেক কষ্ট হয়। আমরা চাই রোডটাকে একটু প্রশস্ত করে রোডটাকে ভালো কাজ করে দেওয়ার জন্য সরকারের কাছে আমাদের এটাই আকুল আবেদন জানাইতেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী। বলেন, কাজের মান ঠিক না থাকলে ঠিকাদারকে সংশোধনের নির্দেশ দেওয়া হবে। যে ডিজাইন স্পেসিফিকেশন যেটা আছে ওইটা অনুযায়ী কাজ বুঝে নেওয়ার চেষ্টা করি এবং ওইটা অনুযায়ী কাজ হলেই আমরা আমাদের পক্ষ থেকে যে বিল বলেন সেটা আমরা প্রসিড করি এবং এক্ষেত্রে যদি কোনো অভিযোগ যে কোনোভাবে আসে আমরা এটাকে অ্যাড্রেস করি। জনগুরুত্বপূর্ণ সড়কে এমন অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। এই বিষয়ে দ্রুত তদন্তের দাবি করেন তারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। স্বাধীনতার 54 বছর পার হলেও নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন গ্রামের মানুষের ভাগ্যে জোটেনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আধুনিকতার ছোঁয়া বঞ্চিত এই গ্রামের শিশুদের আজও মৌলিক অধিকার শিক্ষা অর্জনের জন্য প্রতিদিন পাড়ি দিতে হয় কয়েক কিলোমিটার পথ। জাহিদ হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন গ্রামে দীর্ঘদিন ধরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় গ্রামের শিশুদের দূরের বিদ্যালয়ে যেতে হয়। প্রতিদিন মহাসড়ক পারাপারের সময় আতঙ্কে থাকেন অভিভাবকেরা। ফলে শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে অনেক শিশু। গ্রামবাসীরা বিদ্যালয় প্রতিষ্ঠার আশায় নিজেদের উদ্যোগে 33 শতক জমি দান করেন, কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সংশ্লিষ্ট দপ্তরে বারবার যোগাযোগ করেও মেলেনি কাঙ্ক্ষিত সমাধান। সরকারি কোনো প্রতিষ্ঠান নাই, তারপরেও আমরা গ্রামবাসী
আমাদের ছেলে মেয়েদের দুঃখ দুর্দশার কারণে অনেক দূরে গিয়ে ক্লাস করতে হয়। আজ পর্যন্ত আমরা একটা প্রাথমিক বিদ্যালয় নাই এই গোটা গ্রামে। এই স্কুল না থাকার কোমলমতি শিশুরা থাকে দূরে লেখাপড়া তাদের খুব অসুবিধা হয়। একজন দাতা 33% জায়গা স্কুলের নামে রেজিস্ট্রেশন করে দেওয়ার পরেও অদ্যাবধি পর্যন্ত সরকার পদক্ষেপ গ্রহণ করে নাই। সরকারকে জমি রেজিস্ট্রি করে দিয়েছি স্কুলের নামে, এরপরে আমরা 1 বছর যাবত পার হয়ে গেল, এখন পর্যন্ত কোনো মুখ দেখতে পাইনি স্কুলের। বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের কাগজপত্র যদি ঠিক থাকে, তারা যদি 33% জায়গা যে লাগে সেটি যদি সরকার বরাবর লিখে দিয়ে থাকে এবং অন্যান্য নীতিমালা যেগুলো পূরণ করার মতো সেগুলো যদি পূরণ করে থাকে, আমরা এটি পরবর্তীতে চিঠিপত্র লিখে তাদের দাবিটি পূরণে কাজ করব। অবিলম্বে কয়েন গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। পার্বত্য মন্ত্রী দীপেন দাওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার এবং পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের 299 নম্বর আসনের প্রার্থীরা। রাজশাহীর শ্রীরামপুরে চর মাজার দিয়ার খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদক এবং স্মার্টফোনের অপব্যবহার প্রতিরোধ ও যুব সমাজকে খেলার মাঠে ফেরানোর লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে পৌরসভা ফুটবল টুর্নামেন্ট PPL এর উদ্বোধন করা হয়েছে। নওগাঁয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্র দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম দলু। ফেনীর ছাগলনাইয়া ফেনী 1 আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের জনগণের সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন। টেকসই উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু সহনশীল ভবিষ্যৎ নিশ্চিতের দাবিতে রংপুরের ডবসের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নরসিংদীর মাধবদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করে শ্রমিক দল। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী 1 আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। নাটোরের শিশু ফাতেমা ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ বাতিল ও পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। বগুড়ার সোনাতলায় LGED আয়োজিত গ্রামীণ সড়কে কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মণ্ডলবাড়ি জামে মসজিদ সংলগ্ন খালের উপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে পিরোজপুরে জেলা সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয় হলদে পাখি সম্প্রসারণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনার ডুমুরিয়ায় সরকারি দলের পরিচয়ে বরাতিয়া আবাসনের 11টি ঘরের অবৈধ দখল, মিথ্যা মামলা ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারীরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এমনকি লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একাধিক হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র সংগঠনটি। গোষ্ঠীটির মতে রকেট, ড্রোন ও কামান হামলায় ইসরায়েলি সেনা সমাবেশ ও সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। লেবাননের ঐতিহাসিক বিউফোর্ড দুর্গ সংলগ্ন এলাকা সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। কয়েকটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংসের কথা উল্লেখ করেছে হিজবুল্লাহ। তবে এসব দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। খেলা খবর ক্রিকেট। ব্যক্তিগত পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল টেইটের, কিন্তু আগেভাগেই পদত্যাগ করে বিদায় নিচ্ছেন তিনি। তার জায়গায় আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তালহা জুবায়ের।
এর আগে দেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে কোচিং কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন তিনি। এদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বহুল প্রতীক্ষিত ওয়ানডে সিরিজকে সামনে রেখে টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বিসিবি। অনলাইনের মাধ্যমে ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শুরুতেই প্রথম আলো শিরোনাম করেছে খুলনায় সন্ত্রাসীদের তৎপরতা নিয়ে, তারা প্রকাশ্যে খুন করে প্রচারণা চালায়, দোয়া চায় ফেসবুকে। এছাড়া নিম্ন আয়ের গ্রাহককে বিদ্যুতের বাড়তি দাম দিতে হবে না। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি শেয়ার বাজারে নতুন নেতৃত্ব, আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ। এছাড়া হাম ও উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু। দৈনিক ইত্তেফাকও বলছে বিদ্যুৎ জ্বালানির মূল্য বৃদ্ধি, জীবনযাত্রা আরও কঠিন হবে। সিপিডি বন্ধ ও লোকসানি কারখানা ফের সচল করতে রোড শো করবে সরকার, প্রধানমন্ত্রীর সভাপতির সিদ্ধান্ত। 8 দিনে 6 নবজাতকের মৃত্যু, ভবনটি হাসপাতাল করার উপযোগী নয়। দৈনিক সমকাল শিরোনাম করেছে সংবাদ সম্মেলনে সিপিডি, বহুমাত্রিক চাপে অর্থনীতি। এছাড়া অক্সিজেন স্বল্পতা, প্রশাসনিক অবহেলায় 6 শিশুর মৃত্যু, 8 দিন হাসপাতাল। নিম্ন আয়ের 65% গ্রাহক বিদ্যুৎ পাবে আগের দামে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে হামের সংক্রমণ নিয়ে খালি হচ্ছে মায়ের কোল। এছাড়া বিদ্যুৎ 75 ইউনিট পর্যন্ত দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার। উন্নয়ন সহযোগিতার অব্যাহত সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। যুগান্তর শিরোনাম করেছে ভেজাল খাদ্য নিয়ে, ভেজাল খাদ্যের বিষে নীল মানবদেহ। এছাড়া বিশ্ব পরিবেশ দিবস আজ, দেশের ভূখণ্ডের 25% বনভূমি আজও কল্পনায়। দৈনিক আমার দেশ শিরোনাম করেছে জ্বালানি খাতের খরচ নিয়ে বাড়তি খরচের চাপ, মধ্যবিত্তের নাভিশ্বাস। এছাড়া বিদ্যুতের বাড়তি দাম থেকে রেহাই পাচ্ছেন 2 শ্রেণীর গ্রাহক। তারা এছাড়াও শিরোনাম করেছে বিএসএফের 10 দফা পুশিন চেষ্টা রুখে দিল বিজিবি। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। আবাসিকে 75 ইউনিট পর্যন্ত ছাড় দেওয়া হলেও বিদ্যুতের সার্বিক মূল্য বৃদ্ধিতে বিপাকে গ্রাহক, দাম না বাড়িয়ে লুটপাট বন্ধের আহ্বান জামায়াতের। বন্ধ কারখানা চালুর পরিকল্পনায় রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের, কেন্দ্রীয় ব্যাংকের 20,000 কোটি টাকার তহবিল গঠন। ভৈরবে ফুটবল খেলা নিয়ে 2 গ্রামের সংঘর্ষে পুলিশ সহ আহত 30, রেলপথ অবরোধে চরম ভোগান্তি। এবং ফেনীর ফুলগাজীতে এলজিইডির রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম, প্রকৌশলী ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগের তীর, তদন্তের আশ্বাস প্রশাসনের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।